আমন্ত্রণ নিউজ এক্সপ্রেসে দিনের আলোচিত সব ঘটনা নিয়ে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। ৯ বছরেও নিজ দেশে ফিরতে না পারার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা না পাওয়াকে দায়ী করেছেন রোহিঙ্গারা। মঙ্গলবার উখিয়া ও টেকনাফ ক্যাম্পে লাখো মানুষের জমায়েতে দ্রুত নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করে মিয়ানমারে ফেরানোর আকুতি জানান তারা। দাবি জানান রাখাইনের শান্তি ফেরানোর। দুহাত তুলে কাঁদছেন রোহিঙ্গারা, আকুতি জানাচ্ছেন নিজ দেশে ফেরার। ভিটে মাটি ছাড়া এমন লাখো রোহিঙ্গার কান্নায় মঙ্গলবার ভারী হয়ে ওঠে উকিয়া ক্যাম্প। গণহত্যার মুখে দেশ ছেড়ে পালিয়ে আসার ৯ বছর পূর্ণ হওয়ার দিনে ঢাকা জমায়েতের পরিবেশটিও ছিল তাই শোকাচ্ছন্ন। ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পে এই জমায়েতে যোগ দেন বিভিন্ন ক্যাম্পের নানা বয়সী লাখো রোহিঙ্গা, যার আয়োজন করে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা। এ সময় সবার হাতে ছিল ব্যানার, ফেস্টুন। বিপদের দিনে আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আবারও দাবি তুলেন প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর। আর দাস মানে কি সেফটি সিকিউরিটি লিয়ারে আর দাসের রাইট জিয়ান আছে ইয়ান দিয়ারে পুরা দুনিয়ায় তো দেখা আর বিশ্বাস সাধ্য হনানে গলে আর হিন দিয়ারে দাস আর দেশত আর যাই বল্লা বলি আর দাসে আর মগর দায়িত্ব মাদা আর দুনিয়ায় হন সুবিধা করি আর ব্যক্তি মিলেরা আর বর্মা মাদা আর ফারগ্রায় জন্য বেতরে। নাগরিকত্ব এবং নিরাপত্তার সাথে রাখাইনে ফিরতে চান রোহিঙ্গারা, তাই সেখানে শান্তি ফেরানোর দাবি তোলেন কমিউনিটির নেতারা। সাস্টেনেবল একটা সলিউশন গরিবের সব দুনিয়ায় ইয়ারা হেলাপ করি বললাম অপশন লইরে এই মজলিস আরত করা গিয়ে আর দেশত আর যাইতে চাইতে আর দেশত আই যাই বললাই বলি আর হক লইরে আমার তার পারমিশন লাইব। বড় এই জমায়েতকে ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উখিয়া ক্যাম্পে জোরদার করা হয় পর্যাপ্ত নিরাপত্তা। আমাদের প্রত্যেক ক্যাম্প থেকেই আমাদের পর্যাপ্ত অফিসার ফোর্স এখানে ডিপ্লয় করা হয়েছে, এমনকি সাদা পোশাকধারীও ফোর্স মোতায়েন করা হয়েছে। উকিয়া ছাড়াও রোহিঙ্গাদের সমাবেশ ছিল টেকনাফের ২৬ নম্বর ক্যাম্পেও। আজিব নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ মিয়ানমার দ্বিপক্ষীয় সমঝোতার কোনো সুযোগ নেই। এক ব্রিফিংয়ে এই কথাই জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বাংলাদেশ। সামনে সেপ্টেম্বরে ইউএনজি প্রেসিডেন্সি ইউএনজি হবে, সেশন হবে, সেখানে রোহিঙ্গার উপর আরেকটি গুরুত্বপূর্ণ সেশন, হাই লেভেল সেশন হবে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। তো সেই জায়গাটা আমরা আশা করছি যে ওই সেশন থেকেও এই সমস্যার সমাধানের আরও কিছু দিক নির্দেশনা পাওয়া যাবে। রংপুরে 4 খুনে ব্যবহার হয়নি কোনো ধরনের রাসায়নিক, শ্বাসরোধেই তাদের হত্যা করা হয়েছে, এই তথ্য জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক। এদিকে চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশকে। নতুন করে আটক করা হয়েছে এক যুবককে। রংপুরের সপরিবারে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার পর থেকে সামনে আসছে একের পর এক তথ্য উপাত্ত। গ্রেপ্তার সিদ্ধার্থ নামে এক আসামির পরিহিত শার্টের সাথে রংপুর মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর শার্টের মিল থাকায় চলছে তুমুল সমালোচনা। সিসিটিভির ফুটেজে দেখা যায় মরদেহ উদ্ধারের দিন টি শার্ট পরে ঘোরাঘুরি করছে সিদ্ধার্থ। তার বাবা বলছেন, আটকের সময় পরনে ছিল গেঞ্জি, পরে কিভাবে শার্ট হলো জানেন না তিনি। দেখা গেল আর্জেন্টিনার শার্ট, আর আমি যখন বাচ্চাটাকে তুলে দিছি ওর গায়ে একটা ঘিয়ে কালার, একটা এক কালার গেঞ্জি ছিল, ওইটা পরে চলে গেছে। হ্যাঁ, যদিও পুলিশ বলছে ঘটনা অন্যদিকে মোড় নিতেই সামনে আনা হচ্ছে তুচ্ছ বিষয়টি। সবার ছেলেই সবার কাছে ভালো, কেউই চায় না যে এইরকম একটা ঘৃণ্য অপরাধের সাথে কারোর ছেলে জড়িত থাকুক বা আসুক, এটা তারা কেউই চায় না। সুতরাং তার বাবার কথাবার্তা এগুলো আমাদের কাছে খুব বেশি প্রাসঙ্গিক না। এদিকে ফরেনসিক প্রতিবেদন বলছে 4 খুনে মেলেনি দাহ্য পদার্থের ব্যবহার, শ্বাসরোধেই তাদের মৃত্যু হয়েছে, আলামত পাওয়া যায়নি ধর্ষণেরও। গলার ফান্ডিংসটাই আমরা বেশি পেয়েছি এবং আমরা মনে করছি যে শ্বাসরুদ্ধ করেই হত্যা করা হয়েছে। কেমিক্যাল দিয়ে ঝলসানো না, এটা হচ্ছে পচন প্রক্রিয়ারই একটা অংশ। পচন প্রক্রিয়ারই একটা অংশ, যে আপনার যে অংশটা এক্সপোজ থাকে সাধারণত সে অংশটা আস্তে আস্তে কালো হয়ে যায় এবং পুরো বডি অ্যাকচুয়ালি আস্তে আস্তে পচনের প্রক্রিয়াতেই কালো হয়ে যায়। আমরা আসলে কোনো সেক্সুয়াল অ্যাসল্টের সাইন আমরা পাইনি, এমনকি
ল্যাব টেস্টে আমরা যে স্যাম্পেলগুলি পাঠিয়েছিলাম সেগুলিতেও তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি। হত্যা মামলায় এ পর্যন্ত 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আর জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সীমান্ত নামে আরেকজন যুবককে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। পিছিয়ে গেল মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ হত্যার রায়। রাষ্ট্রপক্ষের আবেদনে প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় 31 আগস্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন পিছিয়ে নতুন দিন ঠিক করে দেন। গত বছর 5 মার্চ রাতে শিশু আসিয়া নির্মমতার শিকার হয় মাগুরা সদর উপজেলায়। রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গেলে শিশুটি ধর্ষিত হয়। বোনের শ্বশুর হিটু শেখ শুধু ধর্ষণই করেনি, হত্যারও চেষ্টা চালান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় শিশু আসিয়ার। 2030 সালের আগে মসজিদ সহ দেশের সব ধর্মীয় উপাসনালয়ে মাসিক সম্মানী ভাতার আওতায় আসবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিরাতুন নবী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবেন, সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন। রাষ্ট্রপতি আরও বলেন, ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। বর্তমান সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি, তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করি 2030 সালের আগে প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতার আওতায় আসবে। নভেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে 41 লাখ মানুষ। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সভা শেষে একথাই জানান সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমে আওয়ামী ফ্যাসিস্টরা যেন যুক্ত হতে না পারে সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঘিরে ইউএনও কার্যালয়ে ভাঙচুর ও হামলার ঘটনা বিচ্ছিন্ন বলেও মন্তব্য করেন সমাজ কল্যাণ মন্ত্রী। এটা কে সিলেক্ট করছে? আপনার নিচের থেকে সিলেকশন হয়ে আসছে। এটা আপনি আজকে বলেন না প্লিজ। গণভোটের রায়কে উপেক্ষা করছে সরকার, এমন অভিযোগ এনে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, এটি বাস্তবায়নে তাদেরকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাদেশে নতুন ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনে হোমওয়ার্ক শুরু হয়েছে জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলেও এখনও বৈষম্য হচ্ছে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সাথে নিয়ে সকল আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করা হবে। তারাই আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েছে। আমরা ছিলাম এর সমাধানটা সংসদের ভিতরে, সংসদকে কেন্দ্র করে রিয়েল সংসদীয় রাজনীতিটা হোক। তাহলে এটা হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট, সারের দাম বৃদ্ধি পেয়েছে, আপনারা জানেন, মানুষের ভোগান্তি। আমরা এই ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছি সংসদে এবং সংসদের বাইরে। আমরা জনগণের অধিকারের পক্ষে আমরা কথা বলে যাব। খুলনায় খাবার পানিতে অর্ধেকেরও বেশি উৎসে বাড়ছে লবণাক্ততা। কয়রা ও আশাশুনিতে এর মাত্রা সবচেয়ে বেশি। ICDDRBর গবেষণাতে উঠে এসেছে এমন তথ্য। মানবদেহে দীর্ঘমেয়াদে পড়ছে এর প্রভাব। হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিতে 40 প্রতি 5 জনের একজন। জিনিয়া কবির সূচনা রিপোর্টে বিস্তারিত। চারদিকে শুধু পানি আর পানি, তবু যেন খাওয়ার পানিই নেই। খুলনার উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনটা এমনই প্রহসনের, যেখানে নিতান্ত আটপৌড়ে বেঁচে থাকাটাও বড্ড সংগ্রামের। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই এলাকায় বছরের পর বছর ধরে বাড়ছে পানির লবণাক্ততা। ICDDRBর সাম্প্রতিক এক গবেষণাতেও এমন আশঙ্কাজনক তথ্যই মেলে।
এতে খুলনার কয়রা ও আশাশুনির ১৭২টি গ্রামের ৬,৭০৩টি পানির উৎস পরীক্ষা করে কয়রায় খাবার পানির অর্ধেকের বেশি উৎসেই ৫৫.৩% মিলেছে লবণাক্ততা। আশাশুনিতে এই হার প্রায় সিকি ভাগ ২৩.৩%। কয়রাতে এবং আশাশুনিতে সম্মিলিতভাবে প্রতি ৫ জনের মধ্যে একজনের এই রিস্কটা হাই। মূলত হার্ট অ্যাটাক এবং স্ট্রোক যে দুটো অসুখ থেকে বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষ মারা যায়, তো সেটার ঝুঁকি কতটা আছে এই রিস্ক কোডটা সেটা বলে দেয় যে আগামী 10 বছরের মধ্যে একজন ব্যক্তির হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকের সম্ভাবনা কতটুকু আছে। লবণাক্ত এই পানি দীর্ঘমেয়াদী ঝুঁকিতে ফেলছে মানব শরীরকেও। এই অঞ্চলের প্রায় 15,500 মানুষের স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়ন করে দেখা গেছে তাদের মধ্যে 40 বছর বা তার বেশি বয়সী প্রতি 5 জনের একজন রয়েছেন হৃদরোগের মাঝারি থেকে উচ্চ ঝুঁকিতে। লবণ খাওয়ার পরিমাণটা যদি পানির মাধ্যমে যে লবণটা শরীরে যায় সেটা কমিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু যে কোনো মানুষের উচ্চ রক্তচাপের মাত্রাটা সহনীয় বা কন্ট্রোলের মধ্যে রাখা যায়, এবং সেই মাত্রাটা কন্ট্রোলের মধ্যে রাখলেই কিন্তু আমরা তাহলে এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা মানে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকির কথা যে বলছি, এই ঝুঁকিটা কিন্তু অনেক কমে আসবে। খুলনার কয়রা ও আশাশুনিতে বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি এই অঞ্চলের মানুষের জন্য উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী কিডনি রোগের স্ক্রিনিং এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব দিলেন গবেষকরা। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা রয়েছেন, ওনারা একটি অ্যাপের মাধ্যমে এই মানুষের কাছে তথ্য নেবে, কিছু নির্দিষ্ট তথ্য নেবে, কিছু প্রশ্ন করবে, সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করবে। এই তথ্যগুলো দেওয়ার সাথে সাথে অ্যাপ কিন্তু এটা একটা এআই বেসড অ্যাপ, যেটাকে বলি অ্যালগোরিদম বেসড ডিসিশন সাপোর্ট সিস্টেম। এই অ্যাপের মাধ্যমে জেনে যাবে কারো কোনো ব্যক্তির হাইপারটেনশন হয়ে গেছে কিনা বা সম্ভাবনা আছে কিনা, কারো ডায়াবেটিস আছে কিনা বা ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেম ঠিক একইভাবে ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে কিংবা হয়ে গেছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। ওষুধের দাম সর্বনিম্ন পর্যায়ে রাখাই ওষুধ নীতির একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। রোগীর সামর্থ্যের মধ্যে প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মানসম্মত ওষুধ উৎপাদন ও সরবরাহ টেকসই রাখতে বাস্তবসম্মত মূল্য নির্ধারণ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংলাপে এসব কথাই বলেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে 1994 সাল থেকে তালিকাভুক্ত 117টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণে মূলত ব্যয়ভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। বলা হয়, দেশে ওষুধের নিয়মিত মূল্য সমন্বয় হয় না এবং 2022 সালের পর এসব ওষুধের মূল্য পুনর্নির্ধারণ করা হয়নি। এছাড়া কাঁচামাল, জ্বালানি, শ্রম, প্যাকেজিং ও পরিবহন ব্যয়ের পাশাপাশি বৈদেশিক মুদ্রা বিনিময় হারের পরিবর্তন ওষুধ উৎপাদন ব্যয়ে প্রভাব ফেলেছে।